এনিওয়েজ, তো কিছু আহ, সবাই বুঝতে পারতেছেন থিওরি লাগবে। হ্যাঁ, মানে ওয়েব, আমি মনে করতেছি সবাই এটা জানে, তারপরেও আমি একটু ইন কেস যদি কোনো গ্যাপ থাকে নলেজে, সেটার জন্য আমি এটা পূরণ করে দিচ্ছি। হ্যাঁ, খুব সিম্পল জিনিস, জটিল করবেন না। হ্যাঁ, একদম একটু গোড়া থেকে শুরু করি। দুইটা সেশন নিয়ে নেবো, যদি টাইম থাকে সবার, না থাকলেও রেকর্ডে থাকবে। আমি দুইটা ক্লাসে নিয়ে নিই, এখন একটা ক্রাশ কোর্স মতো হয়ে যায়। তো আমরা শিখতে চাচ্ছি জ্যাঙ্গো, কিন্তু প্রবলেম হলো আমরা জ্যাঙ্গো শিখতে চাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি এইভাবে জিনিসটা না ভেবে আমরা সার্ভার তৈরি করা শিখতে চাচ্ছি। সার্ভার অ্যাপ্লিকেশন, নট লাইক ফিজিক্যাল সার্ভার, সার্ভার অ্যাপ্লিকেশন তৈরি করা শিখতে চাচ্ছি। এটা হলো আমাদের মেইন গোল, কারণ আমাদের মডেলগুলো এখানে থাকে। কারণ এটা বুঝতে গেলে আমাদের একটু আগে থেকে বুঝতে হবে যে ইন্টারনেটে কি হয়, অনেক মেশিন একসাথে কানেক্টেড থাকে, এটাই তো ইন্টারনেট, তাই না? তো আমরা ইউজুয়ালি এইভাবে বুঝি জিনিসগুলা, যে ধরেন এটা হলো পুরা ইন্টারনেট, এখানে অনেক মেশিন এরকম আছে। তো এটা হলো সেই ওয়্যার, ইন্টারনেটের ওয়্যার, সাবমেরিন কেবল, এখানে অনেক মেশিন কানেক্টেড আছে। ওকে, তো দেখা গেল যে এইটা হয়তো মেবি আপনার মেশিন, তো এইটাকে জিনিসটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট। আর এটা মেবি দেখা গেল যে গুগলের মেশিন, এটাকে বলা হয় সার্ভার। কিন্তু মানে টু বি টেকনিক্যালি কারেক্ট, ক্লায়েন্ট আর সার্ভার দুইটাই দুইটা হিসেবেই কাজ করে। সব মেশিন দুইটা হিসেবেই কাজ করে। কেন? কারণ এদের মধ্যে ইনফরমেশন, এই যে একটা টার্ম আছে না ডুপ্লেক্স, মানে দুই দিকেই আদান প্রদান হয়, যে এইখান থেকে ইনফরমেশন যাচ্ছে, আবার এইখান থেকেও ইনফরমেশন আসতেছে। তো দুইটাই আর কি ক্লায়েন্ট, মানে যখন এ ইনফরমেশন চাচ্ছে, ওয়ান নাম্বার ইনফরমেশন চাচ্ছে টু থেকে, তখন এ ক্লায়েন্ট এ সার্ভার। যখন টু ইনফরমেশন চাচ্ছে ওয়ান থেকে, তখন এ ক্লায়েন্ট এ সার্ভার। দ্যাট মিনস যে কোনো মেশিন ক্লায়েন্ট সার্ভার হইতে পারে। এখন এই জিনিসটা সিম্পলিফাই করার জন্য আমরা বলতেছি যে ধরেন আমরা গুগল কোলাবে কাজ করতেছি, বা কোনো একটা সার্ভার যেখানে আমাদের জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন আছে, এইটা হলো আমার ক্লায়েন্ট সার্ভার, জাস্ট সিম্পলিফাই করার জন্য। আর আমি যে মেশিনে আছি এটা হলো আমার ক্লায়েন্ট। ওকে, এখন তাহলে সার্ভার আর ক্লায়েন্টের মধ্যে ডিস্টিংগুইশিং ফিচারটা কি, মানে কি পার্থক্য করে? সার্ভারে একটা এই ক্লায়েন্টে একটা অ্যাপ্লিকেশন আছে, ইউজুয়ালি ওইটাকে আমরা ব্রাউজার বলি, কিন্তু ব্রাউজার ছাড়াও অন্য অনেক কিছু দিয়ে করা যায়। তো ধরেন আমার কাছে একটা ব্রাউজার আছে, ব্রাউজারে আমি একটা লিংক, বা লিংকটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইউআরএল, লিংক দিয়ে আমরা ক্লিক করলাম। ব্রাউজারটা তখন করে কি, ইন্টারনেটের মাধ্যমে, ইন্টারনেট মানে কিন্তু অনেক ওয়্যার, আর কিছু না, জাস্ট অনেক তার, এই তারের মাধ্যমে এই ব্রাউজার এই ক্লায়েন্ট থেকে, ক্লায়েন্টের মধ্যে ব্রাউজারটা আছে, ব্রাউজার একটা রিকোয়েস্ট পাঠায়। কোথায় পাঠায়? আরেকটা পিসিতে, আরেকটা কম্পিউটার, মানে সেটা 24/7 চালু থাকে। এবং কম্পিউটারের সে কি চায়, অ্যাকচুয়ালি কম্পিউটারে কি থাকে, ফোল্ডার ছাড়া তো আর কিছু না। যে কোনো কম্পিউটারে অনেকগুলো ফোল্ডার আর ফাইল, স্ট্রাকচার, ফোল্ডার আর ফাইল, এই স্ট্রাকচারই তো থাকে, তাই না? ফোল্ডার ফাইল স্ট্রাকচারে থাকে। যেমন আমার এখানে দেখা গেল যে আমি যদি এখানে ঢুকি, তাহলে এই ডি ড্রাইভের মধ্যে দেখা গেল যে অনেকগুলো ফোল্ডার আছে, ফোল্ডারের মধ্যে অনেকগুলো হলো আপনার আছে, ফাইল আছে, এইগুলাই থাকে সার্ভারে। এবং এই যে ক্লায়েন্ট ব্রাউজার বা এই লিঙ্কটা, স্পেসিফিক্যালি এই লিঙ্কটা এই পাথটা কন্টেইন করে। এই পাথ, ধরেন আপনি একটা ইমেজ, দেখা গেল যে cat.jpg, এই ইমেজটা আপনি শো করতে চান। ধরেন আমি বললাম যে সার্চ দিচ্ছি ক্যাট ইমেজ, একটা ক্যাট ইমেজ, যে কোনো একটা ক্যাট ইমেজ। ধরেন এই ক্যাট ইমেজটা আমি ওপেন করলাম, এখানে একটা পাথ দেখছেন, সাইটের এইচটিটিপিএস, তারপরে হলো www.pixels.com, এইটা হলো ওই সার্ভারের নাম। এই যে .com পর্যন্ত, শেষ পর্যন্ত, এই যে এটা হলো সেই আপনার যে ডোমেইন নেম বলে যেটাকে, এটা হলো ওই সার্ভারের নাম বা ওই পিসির নাম। এখানে এই যে পিসিটা, এই পিসিটার নাম হলো pixels.com। আর ওই পিসির মধ্যে একটা ফোল্ডার আছে ধরেন সার্চ, তার মধ্যে আরেকটা ফোল্ডার আছে ক্যাট, তার মধ্যে এখন যদি আমি আরেকটা ফাইল দেই, তো এই ফাইলটা আমি দেখতেছি এখন। ওকে, এটা একটা ফাইলের নাম। এই পাথ পুরাটা, গতকাল আমরা দেখছিলাম না যে পিডব্লিউডি এরকম দিয়ে, এই গিট বেস আমি যদি ওপেন করি, এবং আমি ধরেন আমার যে কোনো একটা ড্রাইভে যাই,
ধরেন ডি ড্রাইভ, সিডি ডি ড্রাইভ, এবং এইখানে যদি আমি এলএস করি তো দেখেন যে এইখানে ধরেন কি আছে, ইমেজ ডেটা। তো আমি যদি এখানে আবার বলি যে সিডি ইমেজ ডেটা, ওইটা আবার একটু ভেঙে গেল, এটা দরকার নেই। সিডি ধরেন কোনটা দিলাম যে ডিএ, আর একটা দিই ধরেন রিসার্চ, রিসার্চ। হ্যাঁ, রিসার্চের মধ্যে ধরেন মেডিসিন রিসার্চ একটা ফোল্ডার আছে, মেডিসিন রিসার্চের মধ্যে একটা ফাইল আছে ধরেন এই যে idea.txt। তাহলে এখন যদি আমি এখানে pwd দেই, এই হলো সেই ফাইলের পাথ, বা অ্যাকচুয়ালি যেটা হবে এই ফাইলটা সহ idea.txt। ধরেন এটা যদি একটা সার্ভার হইতো তাহলে লিঙ্কটা হয়তো এরকম, এই যে /d রিসার্চ, ধরেন /d রিসার্চ মেডিসিন রিসার্চ, তারপরে /d idea.txt, এই পুরো একটা পাথ। এই পাথটা আমরা অ্যাক্সেস করতেছি অন্য একটা মেশিনে। এইখানে আমি আছি আমার লোকাল মেশিনে, ধরেন idea.txt ফাইলটা আছে এখানে, রিসার্চ মেডিসিন রিসার্চ আইডিয়া, এই ফাইলটা, এই যে একটা পাথ দেখেন এই উপরে, এখানেও দেখতে পারি যে ডি ড্রাইভ /research/medicine research আইডিয়া। তো এটা করলে এরপরে আবার এইটাও এরকম একটা থাকবে আপনার, এই যে এইটা হলো পাথ, রিসার্চ মেডিসিন রিসার্চ idea.txt। এই একটা রিসোর্স আমি অ্যাক্সেস করতে চাই, একটা রিসোর্স আমি অ্যাক্সেস করতে চাই, বা একটা ফাইল আমি অ্যাক্সেস করতে চাই। এখন আমার পিসিতে যখন আছে তখন আমি এইভাবে ক্লিক করে করে অ্যাক্সেস করতে পারি, কিন্তু যখন একটা সার্ভারে আছে, দূরের একটা পিসিতে আছে, তখন ওই ফাইলের এক্সাক্ট অ্যাড্রেসটা আমার লাগবে, এবং ওই অ্যাড্রেসটা হলো এই ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটাকে বলা হয় ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তো প্রত্যেকটা ফাইলকে এক একটা রিসোর্স বলা হয়, ওকে। এবং এই রিসোর্সটা ইউনিফর্ম, মানে অ্যাড্রেসটা ইউনিফর্মলি আমি বিভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করতে পারি। এটাকে ইউনিকও ধরতে পারেন, ইউনিক রিসোর্স লোকেটর, কিন্তু আসলে ইউনিফর্ম রিসোর্স লোকেটর বলা হয় যে একটা ফাইল আছে অনলাইনে, যে ফাইলটাকে আমি অ্যাক্সেস করতে চাই। ধরুন এই ইমেজ ফাইলটাকে আমি অ্যাক্সেস করতেছি, এটা এখন শো করতেছে। এখন এই যে একটা লিঙ্ক, ধরেন এই লিঙ্কটা ডিরেক্ট নিয়ে, আর এখানে পিএনজি জেপিজি নেই, ওইটা এখন মাথা কামায় না, ওটা অন্য কারণ। ধরেন এই লিঙ্কটাকে নিয়ে আমি যদি এখন, আমি জানি এই ফাইলটা কোথায় আছে, এটা হলো তার পাথ, দূরের একটা পিসি, পিসিটার নাম কি pixels.com, এই পিসি, তার মধ্যে ফটো একটা ফোল্ডার আছে, ফটো ফোল্ডারের মধ্যে এই ফাইলটা আছে, ওকে। এখন তাহলে এই ফাইলটার লোকেশন ইন্টারনেটে ইউনিক একটা লোকেশন, আপনার মেশিন থেকে দেন, আমার মেশিন থেকে দেই, এই ব্রাউজারে যখন আমি এটা এন্টার করব আমি ওই ইমেজটাকে দেখতে পাবো, বুঝছেন? এই হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, বা আমরা লিঙ্ক বলতে যেটা বলি। লিঙ্ক মানে একটা ফাইল লোকেশন, দূরের একটা সার্ভারে একটা ফাইলের লোকেশন। কিন্তু এইটাতে গেলে শুধু লোকেশন, আমি লোকেশনে গেলাম, কিন্তু দেখেন আমি যখন এইখানে আসি, আমি যখন লোকেশনে যাই কিন্তু আমি ফাইলের কন্টেন্ট দেখতে পাচ্ছি না। তার জন্য আমাকে আবার এই ক্লিক করে অন্য একটা অ্যাপ্লিকেশন দিয়ে কন্টেন্টটা শো করা লাগতেছে, ওকে। দ্যাট মিনস একটা জিনিস বুঝেন যে আমি কিন্তু জাস্ট এইখানে যে আমি এই লিঙ্কটাতে গেলাম, এইটাতে গেলেই আমি শুধু ফাইলের কন্টেন্টটা শো করতে পারতেছি না, আমি জাস্ট ফাইলটা লোকেট করতে পারতেছি। এবং নামের মধ্যে এই সব সলিউশন আছে। এখানে কি বলতেছি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, লোকেট করলো, কিন্তু কন্টেন্টটা পাবো কিভাবে, মানে আমার মেশিনে কন্টেন্টটা আনবো কিভাবে? তো এই লোকেট করার জিনিসটাকে বলা হয় হলো রিকোয়েস্ট। বুঝতে চেষ্টা করেন জিনিসটা, লোকেট করার জিনিসটাকে বলা হয় রিকোয়েস্ট। যে অন্য একটা পিসিতে ধরেন একটা ফাইল আছে, ধরেন ফাইল 1.txt বা একটা ইমেজ, যে কোনো ফাইল আছে, ওই ফাইলটা আছে সাম ফোল্ডারের মধ্যে, আর ফোল্ডারটা আছে একটা পিসিতে, দেখা গেল যে pc.com, পিসিটার নাম অনলাইনে আমরা এইভাবে দিই https www. something, হ্যাঁ। এটা হলো পিসির নাম, এটা হলো পিসির মধ্যে একটা ফোল্ডার, এটা হলো তার মধ্যে একটা ফাইল। এইটা পাওয়ার জন্য আমরা একটা রিকোয়েস্ট পাঠাই। এই রিকোয়েস্টগুলো বিভিন্ন রকম হইতে পারে, তো এগুলোকে বলা হয় গেট বা পোস্ট রিকোয়েস্ট, হ্যাঁ। এগুলো এখন আপনাদের জানার দরকার নেই, শুধু রিকোয়েস্ট বলতে এখন বুঝেন যে এই পাথটা, এখন এই পাথটা পাওয়ার জন্য আমরা রিকোয়েস্ট পাঠাই, ইউজুয়ালি এর সামনে গেট বা পোস্ট কিছু একটা থাকে। পাথটা বলতে এই ফাইলটা আমরা অ্যাক্সেস করতে চাই। এখন যখন আমি রিকোয়েস্ট পাঠাইলাম,
তখন সার্ভার ওইটাকে একটা রেসপন্স আকারে পাঠায় দেয়। ওকে, সার্ভার যে আছে ওর কাছে ওই লিঙ্কটা আছে বা ইউআরএলটা আছে, ওই ইউআরএলটা আমি তাকে পাঠালাম যে আমি তোমার এই ইউআরএলটা চাই। ও তখন আমার কাছে এই ব্রাউজারে এই আমার এইখানে এই ইউআরএল এর কন্টেন্টটা, তখন এই কন্টেন্টটা সে আমাকে পাঠায় দেয়। ফাইলটা ডিরেক্ট পাঠায় না, ফাইলের কন্টেন্টটা ডিফারেন্ট ওয়েতে সে আমাকে পাঠায়। এখন এই কন্টেন্ট অ্যাকচুয়ালি থাকে কোথায়? আমার এই যে ফোল্ডার এখানে দেখতেছি, এখানে কিন্তু এটা একটা হার্ড ডিস্ক আমার, দ্যাট মিনস ধরতে পারি এটা একটা ডেটাবেস। ওকে, হার্ড ডিস্ক মানে স্টোরেজ। তো এই সার্ভারে অ্যাকচুয়ালি সার্ভারের যে স্টোরেজ ওইখানে ডেটাবেস থাকে। ডেটাবেস হলো জাস্ট আমার এইখানে যেমন আমি ইচ্ছা মতো ফোল্ডার বানাই রাখতে পারি, ডেটাবেসটা কি করে ওইটাকে একটা ইউনিফর্ম স্ট্রাকচার দেয় যাতে সবাই সেম ওয়েতে রাখে। আর বিভিন্ন সিকিউরিটি রিজন আছে, ফাইলগুলা বিভিন্ন ওয়েতে এখানে সাজানো থাকে ডেটাবেসে। আর এই যে রিকোয়েস্টটা যাচ্ছে, রিকোয়েস্টটা তখন ডিরেক্ট ডেটাবেসে গেলে কিন্তু আবার প্রবলেম। ডিরেক্ট আমার হার্ড ডিস্ক যদি আমি অ্যাক্সেস করি তাহলে দেখা গেলো আমার বিভিন্ন পোটেনশিয়াল ইনফরমেশন আমি নিতে পারি। যেমন ধরেন একটা সার্ভারে দেখা গেলো যে সিওর ইনফরমেশন আছে, আবার এমপ্লয়ির ইনফরমেশন আছে, আবার দেখা গেলো যে প্রোডাক্টের টাসওয়ার্ডও আছে। এখন দেখা গেলো আমি শুধু এমপ্লয়ি সম্পর্কে জানতে চাই বা শুধু সিও সম্পর্কে জানতে চাই, তখন আমি সবগুলোতে আমার তো অ্যাক্সেস দেওয়া যাবে না। তো এই অ্যাক্সেসগুলো কন্ট্রোল করার জন্য এইখানে আমরা একটা সার্ভার অ্যাপ্লিকেশন, এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন লেয়ার। ওকে, দ্যাট মিনস অ্যাকচুয়ালি ওই সার্ভারটা কাজ করতেছে একটা স্টোরেজ হিসেবে, যেখানে অনেক ফাইল আছে, এবং ওইখানের ওর র্যামে, ওটা যেহেতু একটা পিসি, ওর র্যামে একটা অ্যাপ্লিকেশন অলওয়েজ রানিং আছে, সার্ভার অ্যাপ্লিকেশন। ওই অ্যাপ্লিকেশনটা কি করে, যখন কোনো ক্লায়েন্ট একটা লিঙ্ক পাঠায় ও তখন ভেরিফাই করে যে ওইটা অথরাইজ কিনা, সিকিউরড কিনা, এইসব জিনিসপত্র। যেমন ধরেন এইচটিটিপি, আবার দেখা গেল যে এইচটিটিপিএস সিকিউর, একটা হলো এইচটিটিপি, একটা হলো এইচটিটিপিএস। তো এই জিনিসগুলো চেক করে সার্ভার, করে ডেটাবেস থেকে ফাইল অ্যাক্সেস করে, এবার কিভাবে শো করতে হবে ওই লজিকটাও এইখানে দেওয়া থাকে। দ্যাট মিনস ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করা এবং কিভাবে কোথায় পাঠাইতে হবে, কিভাবে শো করতে হবে, এই লজিকগুলা সার্ভারে থাকে। ওই লজিকগুলো সে তখন এখানে পাঠায় দেয় আমার ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্টের শুধুমাত্র জানা লাগবে লিঙ্কটা বা ইউআরএলটা, আর কিছু না। ক্লায়েন্ট শুধু লিঙ্কটা পাঠাবে, মাঝখানে সব কিছু ডেটাবেস অ্যাক্সেস করা, তারপরে হলো শো করা, এটা সার্ভার করবে। দ্যাট মিনস তাহলে একটা হলো ক্লায়েন্ট, একটা হলো ডেটাবেস, আর একটা হলো আপনার সার্ভার অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা আমরা তৈরি করতে চাই। অ্যাপ্লিকেশনের মধ্যে কি থাকে, যে এই বিভিন্নভাবে যে রিকোয়েস্টগুলো পাঠায় সেগুলো হ্যান্ডেল করে, তারপরে এইখান থেকে যে রেসপন্সগুলো পাঠাবে রেসপন্সগুলো ফরম্যাটিং করে। ওকে, কিভাবে দেখাইতে চাই করে ফরম্যাটেড রেসপন্সটা সেইখানে পাঠিয়ে দেয়, এবং ইউজুয়ালি ফরম্যাটেড রেসপন্সটা হয় এইচটিএমএল দিয়ে ইনফরমেশনটা অর্গানাইজ করে। যেমন ধরেন এই যে এইখানে এটা আছে, এই ফাইলটা, এই লেখাগুলো আছে, এখন এই লেখাগুলো কিভাবে শো করতে হবে এইটা আমরা মার্কআপ করে দিই। তাদের মধ্যে আমরা বিভিন্ন রকম মার্কআপ, যেমন কোনটা হেডার হবে, কোনটা দেখা গেল যে কোথায় ব্রেক হবে, এই জিনিসগুলা আমরা ওই রেসপন্সের সাথে অ্যাড অন করে দিয়ে, এইচটিএমএল এর মাধ্যমে অ্যাড অন করে দিয়ে আমরা এই এইচটিএমএল ফাইলটাকে এখানে পাঠাই। বুঝতে পারছেন জিনিসটা? দ্যাট মিনস ডেটাবেসে থাকে আমার ইনফরমেশন, আর সার্ভারে থাকে আমার এই ফরম্যাটিং লজিকটা, এবং সেইটাকে সে তখন এখানে পাঠিয়ে দেয়, এবং সার্ভার সাথে সাথে আবার রিকোয়েস্টটা হ্যান্ডেল করে। এইটুক পর্যন্ত বুঝছেন কিনা আমাকে বলেন, এটা বুঝলে জ্যাঙ্গো বোঝা ইজি হয়ে যাবে। বুঝছেন জিনিসটা কি করে? আন্ডারস্টুড। আচ্ছা, ঠিক আছে। এইবার দেখেন তাহলে এই জিনিসটা, তাহলে আমাদের নজর হলো এই অ্যাপ্লিকেশন লেয়ার, অ্যাপ্লিকেশন তৈরি করা। এইটা জ্যাঙ্গো ম্যানেজ করে দেয়। কিভাবে করে? জ্যাঙ্গোর কয়েকটা কনসেপ্ট আছে, একটা হলো মডেল, একটা হলো ভিউ, একটা হলো টেমপ্লেট। আপনারা যখন অন্য টিউটোরিয়াল দেখবেন তখন প্রিভিয়াস বা অন্য প্রিভিয়াস না শুধু, এখন অনেক ফ্রেমওয়ার্কে অ্যাকচুয়ালি মডেল, ভিউ, কন্ট্রোলার ইউজ করা হয়। তো সেম জিনিস এইখানে এই ভিউ আর কন্ট্রোলারটাকে অ্যাকচুয়ালি ভিউ এর মধ্যে একসাথে দেওয়া হয়েছে, তো এটা ইম্পর্টেন্ট না আমাদের জন্য।
তো মডেল, ভিউ আর টেমপ্লেট। মডেলটা হলো ডেটাবেসে কিভাবে ডেটাটা আসে, এই ইনফরমেশন, এই লেআউট, ডেটাবেসের লেআউট। ওকে, যেমন দেখা গেল আপনি একটা পোস্ট দিবেন, পোস্টের একটা টাইটেল থাকবে, পোস্টের একটা বডি থাকবে, দেখা গেল যে একটা অথর থাকবে, হ্যাঁ, এই এক্সাম্পলগুলো খুব অনলাইনে ইউজ করা হয়। তো এই ফিল্ডগুলো, এগুলাকে এক একটা ফিল্ডে টাইটেল কত ক্যারেক্টার লং হবে, বডি কত ক্যারেক্টার লং হবে, অথর দেখা গেল যে কত ক্যারেক্টার বা কোন স্টাইলে হবে, এই ইনফরমেশনগুলো মানে ওই যে ডেটাবেসে যে ডেটাগুলো থাকে তার লেআউটগুলো আমরা জ্যাঙ্গোর মাধ্যমে ডিফাইন করে দিই। তার মানে হলো আমরা কিন্তু ডেটাবেসেও হাত দেই না। আপনি যদি মডেল ছাড়া কাজ করেন তাহলে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ, দ্যাট মিনস এসকিউএল আপনাকে জানা লাগবে, কিন্তু জ্যাঙ্গো এমনভাবে যে ডিজাইন করা যে এই ডেটাবেসটাও আমাকে টাচ করা লাগে না, ওই কাজটাও আমরা সার্ভারের মধ্যে করতে পারি। অ্যাপ্লিকেশন, সার্ভার বলতে অ্যাপ্লিকেশন। ভিউ কি করে এবার দেখেন, তাহলে ভিউটা বুঝতে গেলে আমাকে রিসপন্সটা বুঝতে, রিকোয়েস্ট রেসপন্সটা আবার একটু আনতে হবে। একটা রিকোয়েস্ট পাঠাইলো ক্লায়েন্ট, এবার এখানে কিছু ইউআরএল হ্যান্ডেলার থাকে, কিছু ইউআরএল ফাইল থাকে, ইউআরএল হ্যান্ডেলার। ইউআরএল হ্যান্ডেল মানে কি, এখানে একটা লিঙ্ক পাঠাইছে, এই লিঙ্কটা কোথায় আছে ডেটাবেসে ওইটা সে ম্যাপ করে, মানে ওই ফাইলটা কোথায় আছে, সেই ফাইলটা কোথায় আছে ওইটা ম্যাপ করে, আর কিছু না। ওকে, কিন্তু ডিরেক্ট ফাইল আমরা ম্যাপ করতে পারি না। কি করেও মাঝখানে একটা ভিউ থাকে। ভিউ কি করে, প্রত্যেকটা পাথ, প্রত্যেকটা লিঙ্কের অ্যাকর্ডেন্সে একটা একটা করে ভিউ সেপারেট থাকে। যেমন ধরেন আপনি যদি ধরেন আমি ইউটিউব যাচ্ছি, ইউটিউবের এটা হলো হোম পেজ, ইউটিউবের এটা হলো হোম পেজ। এখন এখান থেকে যদি আমি আমার চ্যানেলে যাই, এটা হলো ধরেন আমার চ্যানেলের পেজ। ওকে, এই যে লিঙ্কটা চেঞ্জ হয়ে গেল, তাহলে আগে এই যেটা শো করতেছে আর পরে মানে youtube.com এ গেলে যেটা শো করতেছে আর youtube.com/জাহিদ হোসেন এইটাতে গেলে যা শো করতেছে, দুইটা কন্টেন্ট কিন্তু ডিফারেন্ট, কিন্তু সেম ডেটাবেসে আছে। হ্যাঁ, মানে কি শো করতেছে এটা ডিফারেন্ট। এখন কি শো করতে হবে, কিভাবে শো করতে হবে, এই লজিকটা থাকে হলো ভিউ এর মধ্যে। দ্যাট মিন্স আমি বললাম যে youtube.com, ওকে, youtube.com, এই যে লিঙ্কটা, এই লিঙ্কটার একটা ভিউ আছে, দেখা গেল মেবি youtube.com বা দেখা গেল হোম, এরকম একটা নামের ভিউ আছে। এই ভিউতে যখন আসবে এইখানে তখন কোড লেখা থাকে, লজিক, যে তুমি ডেটাবেস থেকে কি কি নিবা, মানে ক্লায়েন্টের কাছ থেকে কি আশা করতেছো, রিকোয়েস্টে কি কি আশা করতেছো, ডেটাবেস থেকে কি নিবা, সেই কন্টেন্টগুলো নিয়ে তুমি একটা HTML ফাইলের মধ্যে সাজাবা, কিভাবে শো করতে হয় সাজায়ে তুমি তারপরে ব্রাউজারে পাঠিয়ে দিবে। ব্রাউজারে পাঠিয়ে দিলে দেখেন, তখন দেখেন এখন কি শো করতেছে, এখন দেখেন এখানে একটা সার্চ বার শো করতেছে, এই পাশে কিছু সাইড বার শো করতেছে, ভিডিওগুলো শো করতেছে, এখানে ক্রিয়েট চ্যানেল। কিন্তু যখন আমি এই পার্টটাতে যাচ্ছি তখন দেখেন ফরম্যাটটাও চেঞ্জ হয়ে গেছে, এখানে দেখেন ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেছে, এখানে চ্যানেলের নাম দেখাচ্ছে, সাইড বার ঠিক আছে, হ্যাঁ। তো এই জিনিসগুলাই চেঞ্জ হয়, যে দেখলে এখানে ভিডিওস, প্লে লিস্ট এটসেট্রা এটসেট্রা দেখাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু ইউটিউবের হোম পেজে ছিল না, এটা স্পেসিফিক্যালি আমার চ্যানেলের পেজে ছিল। এবং প্রত্যেক চ্যানেল, যত চ্যানেল আছে সব চ্যানেলে গেলে আপনি এরকম একটা ফরম্যাট দেখতে পাবেন। ওকে, তো তাহলে এখানে কি হচ্ছে, তাহলে যে প্রত্যেকটা যত লিঙ্ক আমরা দেখতেছি ওই লিঙ্কগুলা ভিউয়ের একটা করেসপন্ডিং ভিউতে ম্যাপ করা আছে। এই ম্যাপটা করে হলো জ্যাঙ্গোর urls.py ফাইলগুলো। এখানে বলা থাকে যে কোন ইউআরএল ইকুয়াল টু কোন ভিউ, এটা বলা থাকে, হ্যাঁ। তারপরে যখন ওই ইউআরএলটা হিট করে ওই ভিউতে যায়, ওই ভিউ দেখে ডেটাবেসে কি নিতে হবে, ডেটাবেস থেকে নিয়ে কিভাবে ফরম্যাট করতে হবে সেইটাকে তারপরে সে ফ্রন্ট এন্ডে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়, ওই HTML ফাইলটাকে আমরা তখন শো করি। ওকে, তো তারপর যখন আমার তাহলে যেন youtube.com/ ধরেন একটা চ্যানেল ওয়ান, তখন আরেকটা ভিউ সে হিট করে, ধরেন ভিউ 2, চ্যানেল ভিউ। ওকে, এই চ্যানেল ভিউ তখন এর মধ্যে লজিক থাকে, সে ডেটাবেস থেকে অ্যাপ্রোপ্রিয়েট ডেটাটা নেয়। যেমন আমার চ্যানেলে তো আর আপনার চ্যানেলের কন্টেন্ট শো করবে না, তো এই যে অথেন্টিকেশনগুলো এগুলো ভিউ এর মধ্যে ঘটে। তাহলে দুটো মেইন জিনিস, urls.py ফাইল কি করে, কোন ইউআরএল এ গেলে কোন ভিউতে যাবে, আর ভিউটা হলো যে তাতে পৌঁছাইলে ওই ভিউতে হিট করার পরে সে ডেটাবেস থেকে কি কি জিনিসগুলো নিবে, নিয়ে কিভাবে ফরম্যাট করে পাঠাইবে। এখন এই যে HTML ফাইলগুলা
এইগুলা আবার এইগুলাকে বলা হচ্ছে টেমপ্লেট। টেমপ্লেট মানে ছাঁচ। যেমন ধরেন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশন করেন, ফর্ম পূরণ করেন, তো বিভিন্ন গ্যাপ থাকে, গ্যাপ ওই ড্যাশ ড্যাশ থাকে, ফর্মগুলো থাকে, ওইগুলোতে যার যার ইনফরমেশন তো সে রাখতে পারে। তো দেখা গেল যে চ্যানেল এক একজনের এক এক রকম হইতে পারে, কিন্তু শো করার ফরম্যাটটা সেম। চ্যানেল শো করার ফরম্যাটটা যে এখানে নাম থাকবে, এখানে এই প্লেলিস্ট থাকবে, ভিডিওগুলো থাকবে, তাহলে ওই ফরম্যাটগুলো এইচটিএমএল এর মাধ্যমে ডিফাইন করা থাকে। জাস্ট ভিউ কি করে, ডেটাবেস থেকে ডেটাটা অ্যাক্সেস করে এইচটিএমএল এর ওই ছাঁচে বসায় দিয়ে সেই টেমপ্লেটটাকে পাঠায় দেয়, এইচটিএমএলটাকে পাঠায় দেয়। তাহলে টেমপ্লেটগুলো ডিফাইন করা লাগে। আর খুব ইম্পর্টেন্ট হলো ওই যে একটু আগে বললাম যে ডেটাবেসে আমরা ডিরেক্ট অ্যাক্সেস করি না, মডেলের মাধ্যমে, যে কি কি জিনিস আমরা অ্যাক্সেস করতে পারবো, কোন ফরম্যাটে করতে পারবো, কতটুকু মানে ধরেন প্রিসিশন থাকবে, নাম্বার হইলে, টেক্সট হইলে, তো এই জিনিসগুলো মডেলে ডিফাইন করা থাকে। তাহলে এই টোটাল জিনিসটা হলো আপনার মডেল, ভিউ আর হলো টেমপ্লেট। এতটুকু বোঝা গেল কিনা দেখেন। এনি ডাউট এখানে? এনিওয়ান? কোনো কোয়েশ্চেন থাকলে বলবেন প্লিজ, মানে নাহলে আমি অন্যভাবে এক্সপ্লেন করবো। কিউরিয়া ভাই, এটা কি বোঝা গেল? মুস্তাফিজ ভাই, কিউরিয়া ভাই? হ্যাঁ মানে আমি আচ্ছা আমি আবার এদিকে একটু অন্যমনস্ক ছিলাম ওই টেমপ্লেটের ব্যাপারটা স্যার। আর আচ্ছা আচ্ছা, টেমপ্লেট হলো যে আচ্ছা ভিউ টেমপ্লেট কি পরে বুঝালেন? ভিউ মডেলটা ভিউটা বুঝছি, ভিউ মডেল বুঝছেন। মডেলটাও মডেল হলো যে ডেটা কিভাবে থাকবে, আর ভিউ হলো যে ওই ডেটাটাকে অ্যাক্সেস করে সে টেমপ্লেটের সাথে কিভাবে মার্জ করবে। টেমপ্লেট মানে হলো ধরেন একটা ইসের মধ্যে, ধরেন এখানে আমার চ্যানেলের নাম থাকবে, এখানে কন্টেন্ট থাকবে, তো সবার তো আর সেম কন্টেন্ট না, তাই না? তো এখানে একটা ফর্মের মতো একটা শূন্যস্থান থাকবে। যখন একটা ভিউ হিট করবে তখন কার চ্যানেল এর উপর ডিপেন্ড করে সে ডেটাবেস থেকে স্পেসিফিক ইনফরমেশন নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করবে, পূরণ করে পাঠিয়ে দেবে। এই যে শূন্যস্থান সহ যে এইচটিএমএল ফাইলগুলো, এগুলোকে বলা হয় টেমপ্লেট। বুঝছেন? আচ্ছা আচ্ছা ওকে, ঠিক আছে। তাহলে মডেল, ভিউ, টেমপ্লেট আমরা বুঝলাম। এই জিনিসটা জ্যাঙ্গো শিখতে প্রথমে ডিফিকাল্টি লাগে, বিশেষ করে ইউআরএলস ফাইলগুলো। এখন কথা হলো যে জ্যাঙ্গো আমার লাইফটা ইজি করতে চাই, কিন্তু প্রথমে শেখাটা ডিফিকাল্ট। কারণ কেমন, যেমন জ্যাঙ্গো এই স্ট্রাকচারটা, যে ইউআরএলস কিভাবে থাকবে, মডেল কিভাবে থাকবে, ভিউ কিভাবে থাকবে, এটা আপনি ইচ্ছে করলে আপনার মতো দিতে পারবেন না। জ্যাঙ্গো তৈরি হয়েছে মনে হয় 2003 সালের দিকে। তো তখন তারপর থেকে অনেক স্মার্ট পিপল এটাতে কাজ করছেন। এটা মেইনলি তৈরি হয়েছিল নিউজ পেপারের জন্য। ওকে, নিউজ পেপার, একটা নিউজ পেপার কোনটা আমার খেয়াল নাই, তারা হলো তাদের ওই মেনটেন করার জন্য, মেইনলি মূলত প্রথমে অনলাইনের জন্য না, মেনটেনের জন্য তারা এটা তৈরি করছিল, এবং তারা খুব স্ট্রাকচার্ড ওয়েতে তৈরি করছিল। নিউজ পেপারে ধরেন হাজার হাজার রিপোর্ট আসতেছে, আপডেট আসতেছে, এই জিনিসগুলো কিভাবে অর্গানাইজ করা যায়, এই জন্য জ্যাঙ্গোর মডেলটা খুব মানে অর্গানাইজ। এবার কি হয়েছে এখানে, যে ইউআরএলস, মডেল আর ভিউ, এই তিনটা জিনিস মানে অ্যাচিভ করতে বা প্রপারলি সিঙ্ক্রোনাইজ করতে তারা ওভার দ্য টাইম দেখছে যে কিছু কিছু জিনিস রিপিটেডলি সেম প্যাটার্নে কাজ করে। তো তারা তখন ওই প্যাটার্নগুলো অ্যাডাপ্ট করছে, তারা অ্যাডাপ্ট করছে, এবং ওইটাই জ্যাঙ্গোর তারা স্ট্রাকচার হিসেবে রেখে দিচ্ছে। মানে রিজিড, ফ্লেক্সিবল না জ্যাঙ্গো, এই জায়গায় ডিফিকাল্ট। যে আপনি ইচ্ছা করলেই, যেমন ফ্লাস্কে আপনি একটা অ্যাপ ডট পাই ফাইল খুলে আপনি একটা পুরো অ্যাপ্লিকেশন চালাই ফেলতে পারেন, কিন্তু জ্যাঙ্গোতে এটা পারেন না। জ্যাঙ্গোতে আপনার ইনিশিয়াল কিছু সেট আপ করতে হয়, কিন্তু একবার যদি আপনি এই যে ইউআরএলস, মডেল, ভিউ, এই জিনিসগুলো লিঙ্ক আপ করতে পারেন যে কিভাবে কাজ করতেছে, এবং এর জন্য ওয়েবের আপনার এই টেকনোলজিটা, এই যে থিওরিটা একটু বললাম, আরো ডিটেলসে জানা উচিত তারপরেও। তো যতটুকু জানছেন এটা জানা ইম্পর্টেন্ট খুব, মানে জ্যাঙ্গোটা বুঝতে গেলে। নাহলে আপনি জাস্ট লাভ দিয়ে পড়ে যে ইউআরএলস, মডেলস, ভিউ, জাস্ট ফাইল ক্রিয়েট করলাম, তাদেরকে লিঙ্ক আপ করে দিলাম, তাহলে আপনার বুঝতে ডিফিকাল্টি হবে, অনেকটা টাইম লাগে। এখন যেহেতু আপনারা জানেন যে ইউআরএল কি করে, মডেল কি করে, ভিউ কি করে, এখন ওদেরকে জাস্ট জ্যাঙ্গোর ওয়েতে আপনার লিঙ্ক আপ করতে হবে, এবং এই জন্য আমাদের কিছু সেট আপ করা লাগে। তো আমরা একটু শুরু করি। রেকর্ড থাকতেছে, প্রবলেম নাই, দেখতে পারবেন আপনারা ইনশাআল্লাহ। তো ধরেন আমরা একটা ডেমো অ্যাপ্লিকেশন বানাই। তো এখানে আমরা একটা ডিরেক্টরি তৈরি করি, আর এই কমান্ডগুলো আস্তে আস্তে শিখবেন। মেকডার মানে আমরা যে নিউ ফোল্ডার তৈরি করি, এখানে বললাম যে ওয়েব ডেমো। ওকে, তো আমি ওয়েব ডেমোতে গেলাম। এইবার একটা কথা আছে যে ওই এনভায়রনমেন্ট সেট আপ করা,
যে আমি এই পাথে আসি, এই পাথে এখন কিছু নাই, যেটা হলো আমি যদি এখানে আমার এখানে পাইথন ইনস্টল করা আছে, আপনি পাইথনের ভার্সন দেখলে এভাবে দেখতে পারবেন, ড্যাশ ড্যাশ ভার্সন, আর পাইথন 3.10.11 সেট আপ করা আছে। আমি এটাকে জাস্ট বড় করে, হ্যাঁ, তো 3.10.11 এখানে সেট আপ করা আছে। এখন আমি যদি দেখি আমার কি কি পাইথনের প্যাকেজ, জ্যাঙ্গো কিন্তু একটা প্যাকেজ লাইব্রেরি, তো যদি পিপ লিস্ট দিই তাহলে দেখতে পারবো। তো আমার এইখানে জাস্ট এতটুকুই আছে, কোনো এক্সট্রা নাই। জ্যাঙ্গো যদি আপনি জ্যাঙ্গোর জ্যাঙ্গো ডক সার্চ দিলাম ভাই, জ্যাঙ্গো ডকুমেন্টেশনে যান, আর ডকুমেন্টেশন খুব ইম্পর্টেন্ট। তো দেখেন এখানে একটা ভার্সন আছে 5.2। তো জ্যাঙ্গো বা যে কোনো সফটওয়্যারের অনেক রকম ভার্সন থাকে। ধরেন আপনি পাইথনের যে কোনো প্যাকেজ যখন ইউজ করতেছেন, ধরেন আপনি ইভেন নামপাই, আবার এই যে নামপাই, নামপাইয়ের দেখবেন এখানে অনেক ভার্সন আছে, নামপাই 2.2.0 এরকম অনেক ভার্সন থাকে। এখন একটা প্রজেক্টে দেখা গেল যে আপনি জ্যাঙ্গো 5.2 ইউজ করতেছেন, অন্য প্রজেক্টে জ্যাঙ্গো 5.1 ইউজ করতেছেন। তো এইগুলাকে বলা হয় ডিপেন্ডেন্সি, আপনি কোন লাইব্রেরি ইউজ করতেছেন। এখন প্রজেক্ট ওয়াইজ লাইব্রেরিগুলো ডিফার করতে পারে, ওকে। এবং এই কারণে আমরা যাতে ধরেন আমি একটা প্রজেক্টে জ্যাঙ্গো 5.1 ইউজ করতেছি, পুরোনো একটা প্রজেক্টে এখন আপডেট হয়েছে, নতুন একটা প্রজেক্ট শুরু করতেছি 5.2 ইউজ করতেছি। আর এগুলো কেন হয় ভার্সন? বিভিন্ন ইউজুয়ালি সিকিউরিটি রিজনের জন্য, যে এটাতে হয়তো কিছু বাগ ছিল, সেই বাগগুলো এখানে ফিক্স করা হয়েছে, বা কিছু নতুন ফিচার অ্যাড করা হয়েছে। এখন আপনি এক মেশিনে একই সাথে জ্যাঙ্গো 5.1 জ্যাঙ্গো 5.2 ইনস্টল করতে পারেন না। অ্যাকচুয়ালি পারেন অন্যভাবে, কিন্তু ইউজুয়ালি আমি যদি এই আমার এই গ্লোবাল স্পেস যেটাকে বলে, এখানে যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি পারবো না। আমি ধরেন আমার পুরানো প্রজেক্টটাতে 5.1 ইউজ করতো, আমি এখন নতুন একটা প্রজেক্টে আমি যদি আবার জ্যাঙ্গো ইনস্টল দিই তো 5.2 আপডেট হয়ে যাবে, পুরাতন প্রজেক্টটা হয়তো আর কাজ করবে না। এগুলোকে বলা হয় ব্রেকিং চেঞ্জ, ব্রেক হয়ে যাবে, পুরাতন প্রজেক্টটা ব্রেক হয়ে যাবে। তখন আমরা কি করতে পারি, আমরা আমাদের একটা গ্লোবাল এনভায়রনমেন্ট আছে এখানে, পাইথনের যে পিপ লিস্ট ধরেন যতগুলো প্যাকেজ আছে, ওইটাকে আমরা ছোট ছোট ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি ওর মধ্যে, যে গ্লোবালি সবাই পাইথন, ধরেন আমার এখানে পাইথন 3.10 ইউজ করতেছে, আপনি ইচ্ছা করলে আরো ইউজ করতে পারেন, পাইথন দেখা গেলো 3.11 ইউজ করলেন, কিন্তু ওইগুলোতে আমরা যাচ্ছি না। আমরা ধরেন একটা পাইথন আছে, কিন্তু তার এক এক প্রজেক্টের জন্য, ধরেন এখানে প্রজেক্ট 1, এখানে প্রজেক্ট 2, এখানে দেখা গেলো জ্যাঙ্গো 5.1, এখানে জ্যাঙ্গো 5.2, এই আইসোলেট করা থাকে, যে এরা একে অপরের থেকে আইসোলেটেড। এগুলোকে বলা হয় হলো ভার্চুয়াল এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি আপনার প্রজেক্টটা বা সার্ভার, ধরুন ডট পাই ফাইলটা বা যে কোনো ফাইল, ধরুন ডট সি ফাইল, ডট সিবি ফাইল, এই ফাইলগুলো রান করার জন্য যেই যে ডিপেন্ডেন্সি লাইব্রেরিগুলো লাগে, সেই লাইব্রেরিগুলো যেখানে থাকে ওইটা এনভায়রনমেন্ট। এখন আপনি যেহেতু ভার্সন মিসম্যাচ হয়, আপনি একটা এনভায়রনমেন্ট না রেখে ডিফারেন্ট এনভায়রনমেন্ট রাখবেন ডিফারেন্ট প্রজেক্টের জন্য, এবং এই এনভায়রনমেন্টটা বিভিন্ন ওয়েতে ক্রিয়েট করা যায়। আমার ফেভারিট হলো কিছু কমান্ড আছে, এটাকে বলা হয় যে পাইথন -m vnv, এটা হলো কমান্ড ভার্চুয়াল এনভায়রনমেন্ট পাইথনের। এখানে -m মানে হলো একটা মোড, অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাগ দেওয়া, যে পাইথন ইউজুয়ালি আমরা কি করি, পাইথন দিয়ে একটা ফাইলের নাম দিই, যে পাইথন test.py, তুমি ফাইলটা রান করো, কিন্তু পাইথন একটা ইন্টারপ্রিটার সাথে সাথে ও একটা টুল, ও বিভিন্ন মানে টুল হ্যান্ডলার বলতে পারে, বিভিন্ন টুল কল করতে পারে। তো এই ভিএনভি অ্যাকচুয়ালি একটা পাইথন প্যাকেজ আলটিমেটলি বলতে গেলে। তো এখানে কি বলতেছে যে পাইথন তুমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করো, নাম দিলাম ধরেন ইএনভি, আপনি যে কোনো নাম দিতে পারেন, ভ্যালিড পাইথন নাম এখানে দিতে পারেন। দিলে কি হলো, এখানে তো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলো। এখন আমরা যদি একটু আমাদের ফোল্ডারের মধ্যে যাই, কোথায় ছিলাম, ওয়েব ডেমো, এখানে দেখবেন ইএনভি ক্রিয়েট হয়ে গেছে, ইএনভি, এটা এখানে একটু সময় লাগে। আর আরেকটা কথা, অনেক সময় কমান্ড আপনি যদি গিট বেশে দেন তাহলে একটু সময় লাগে, কারণ গিট বেশ হয়েছে বলছি উইন্ডোজের পারে জোর করে লিনাক্সের লেয়ার চাপানো, ওকে। তো এখন দেখেন এখানে ইএনভি আছে, ইএনভির মধ্যে কি আছে দেখেন, ইএনভির মধ্যে আছে কয়েকটা ফাইল, স্ক্রিপ্টস, এর মধ্যে আছে অ্যাক্টিভেট, এরকম আরো অনেক কিছু আছে। আমার মেইন জিনিস হলো, আরেকটা জিনিস দেখা যায় লিব, যে এখানে আপনি যতগুলা ডিপেন্ডেন্সি ইনস্টল করবেন এটা ভালো করে দেখে রাখেন এখানে কি কি আছে এখন। হ্যাঁ, এখানে কিন্তু জাস্ট পিপটিপ সেটা ইনিশিয়াল আছে। এখন এই এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করতে হয়, এখনো আমি গ্লোবালি আছি,
এই এনভায়রনমেন্ট থেকে অ্যাক্টিভেট করতে হবে। ইএনভি আচ্ছা ইএনভি অটো কমপ্লিট হওয়ার কথা কিন্তু হচ্ছে না কেন? ইএনভি আর পাথেরও একটু সমস্যা আছে। স্ক্রিপ্টস আচ্ছা দাঁড়ান তো দেখি, এটা অটো কমপ্লিট হওয়ার কথা। ও আচ্ছা, এটা আবার সরি ভুলে গেছি, এটা আবার আপনার হলো তো লিনাক্সের এখানে সোর্স দিতে হয়। উইন্ডোজে এটা ডিফারেন্ট, উইন্ডোজে আপনি জাস্ট এটা দিবেন ইএনভি, তারপরে হলো যে আপনার স্ক্রিপ্টস, আর তারপর হলো যে আপনার অ্যাক্টিভেট। স্ক্রিপ্টস মানে এস মনে হয় বড় হতে, এটা দিলে অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা যেহেতু লিনাক্সের মতো করে করে, এখানে সোর্স ইএনভি স্ক্রিপ্টস অ্যাক্টিভেট, এইটা দিলে কি হচ্ছে, ওই সেপারেট জায়গাটা ওপেন হয়ে যাচ্ছে। এই যে সেপারেট এনভায়রনমেন্টটা, যত আমি লাইব্রেরি এবার আমি ইনস্টল করব, পিপ ইনস্টল করব, সব এইখানে থাকবে। বাইরের সাথে ওর কোনো সম্পর্ক নাই, বা অন্য কোনো এনভায়রনমেন্টের সাথে ওর কোনো সম্পর্ক নাই। দ্যাট মিনস আমার কারেন্ট প্রজেক্টের ডিপেন্ডেন্সিগুলো থাকবে এইখানে। দ্যাট মিনস আমি যদি এখন বলি পিপ লিস্ট, এখানে দেখেন শুধু এটাই আছে। এখন যদি আমি বলি পিপ ইনস্টল জ্যাঙ্গো, এটা মনে ক্যাশ থেকে নিবে, এটা আগের থেকে নেওয়া আছে, এটাকে ক্যাশ বলে। আর 5.2.1 আগে অন্য একটা এনভায়রনমেন্টে ইনস্টল করা আছে, সেখান থেকে নিয়ে ও ইনস্টল করতেছে। এবার একটা মজার জিনিস হলো যে এই যে জ্যাঙ্গোটা ইনস্টল হবে, এই জ্যাঙ্গোটা থাকবে শুধু এইখানে। মানে এই জ্যাঙ্গোটা যদি আমি ইনস্টল করতে চাই, ইউজ করতে চাই, আমাকে সবসময় ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করে দিতে হবে। তো এটা একটু ইনস্টল হয়ে যায়, একটু সময় লাগবে, কারণ অনেকগুলো ট্যাব ওপেন করা আছে তো একটু টাইম লাগবে। তো এই পর্যন্ত কারোর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে আমাকে বলেন। হুম, ওই যে আপনি পিপের যে এটা বললেন না, যেটা মনে রাখেন, হ্যাঁ ওটা এটা এবার দেখেন আমি দেখাচ্ছি। আপনার মুখস্থ রাখার দরকার নেই, এখন জাস্ট দেখার জন্য। না না না, আমি ওইটা বলতে চাচ্ছি একটা, যেটা আমাদের মানে মানে এই যে নতুন ভাবে ভয়ের কাজ করে, যে একটা ক্লিক করার পরে অনেকগুলা ফাইল চলে আসলো। আসলে এগুলো কি একটু যদি জ্যাঙ্গোতে তো জ্যাঙ্গোতে, বা ওই যে অনেক সময় মানে আমরা ওই ফাইলগুলো মনে হচ্ছে বাই ডিফল্ট চলে আসছে। হ্যাঁ বাই ডিফল্ট আসবে, আমি দেখাচ্ছি, ওগুলো দেখাচ্ছি, বাই ডিফল্ট আসবে, এগুলো সমস্যা না। এই দেখেন এখন কি আছে, এখানে জ্যাঙ্গো আছে, জ্যাঙ্গোরও কিছু কিছু ডিপেন্ডেন্সি আছে। দ্যাট মিন্স আগে ছিল শুধু পিপ আর সেটআপ টুলস, এখন কিন্তু সাথে অ্যাডিশনাল অনেক কিছু ইনস্টল হয়ে গেছে। এবং এইটা শুধুমাত্র এই এনভায়রনমেন্টের মধ্যে আছে। দেখেন এখানে এনভায়রনমেন্টে অ্যাক্টিভ। এখন আমি যদি ডিঅ্যাক্টিভেট করে দেই, এনভায়রনমেন্ট আর অ্যাক্টিভ নাই। এখানে দেখেন এটা লেখা ছিল যে ইএনভি, এখানে এখন নাই। এখন যদি আমি পিপ লিস্ট করি, দেখবেন যে জাস্ট পিপ আর সেটআপ টুলস আছে, বেসিক যেটা পাইথনের সাথে আসে, এই দুইটা প্যাকেজ আসে। আবার যদি আমি অ্যাক্টিভেট করি এভাবে, তখন আবার যদি আমি পিপ লিস্ট করি, দেখবেন যে জ্যাঙ্গো আছে। ওকে, দ্যাট মিনস এটা সেপারেটেড হয়ে থাকবে, অন্যদের থেকে সেপারেটেড হয়ে থাকবে। এতটুকু বুঝলেন কিনা দেখেন। এইবার সাথে সাথে দেখেন আগে এখানে কয়টা ছিল, এখন দেখেন জ্যাঙ্গো ট্যাঙ্গো চলে আসছে। এই যে লাইব্রেরি, দ্যাট মিনস এই যে লাইব্রেরি আপনি যত কিছু ইনস্টল করবেন এই এনভায়রনমেন্টের মধ্যে, এটা এই লাইব্রেরি সাইড প্যাকেজের মধ্যে থাকবে। দ্যাট মিনস আপনার কোনো প্রজেক্টের ডিপেন্ডেন্সি কি আছে চেক করার জন্য আপনি এখানে দেখতে পারেন এনভায়রনমেন্টে। আরেকটা জিনিস, তাহলে আপনি একটা প্রজেক্ট দাঁড় করাইলেন, এই প্রজেক্টের মধ্যে এগুলা এই প্যাকেজগুলো আছে, এগুলো ডিপেন্ডেন্সি, এই ডিপেন্ডেন্সিগুলো আপনি কাউকে দিতে চান, কিভাবে দিবেন? এটা হলো পিপ ফ্রিজ, আপনি যে কোনো নাম দিতে পারেন। কনভেনশন হলো requirements.txt, এটা দিলে একটা ফাইল ক্রিয়েট হবে requirements.txt। এই যে requirements.txt, ওইখানে দেখেন আপনি কি কি ডিপেন্ডেন্স ইউজ করছেন এগুলো আছে। তো এটুক গেল জাস্ট পাইথন, জেনারেল পাইথন জিনিস। এবার তাহলে আমরা জ্যাঙ্গোর জিনিসটাতে আসি। আচ্ছা কতক্ষণ আছে একটু দেখি। যাই ভাই ইন্টারাপ্ট করি। আচ্ছা ওই যে যেটা লিখলেন আপনি, মুখস্থ যেটা লিখলেন, এইটা পাইছেন কোথায় এই জিনিসগুলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ এগুলো শিখছি বাই দ্য টাইম, মানে আমি শিখছি জিনিসগুলো, সার্চ করছি। আপনারা শিখতেছেন, একবারে তো কেউ জানবে না তাই না? না না, আমি এটা বলছি, এটা কি কোনো ডকুমেন্টেশন ডকুমেন্টেশন অবশ্যই আছে, ডকুমেন্টেশন অবশ্যই আছে পাইথনে।
বা এই ডকুমেন্টেশন গুলো আর কি একটা ইকোসিস্টেমের মতো আছে কিনা, যে এই জিনিসগুলো থাকে না এরকম নাকি? আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হলো স্ট্যাক ওভারফ্লো, যদিও এটা এখন অত ইম্পর্টেন্ট নাই আপনার জন্য। আপনি এখন আচ্ছা হলো চ্যাট জিপিটি জিজ্ঞেস করতে পারেন। আর একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন যে প্রোগ্রামিং হলো গুরুধরা বিদ্যা, কারণ একজন মানুষ বছরে অনেক জিনিস শিখছে, সেইগুলো আপনাকে শিখাই দিচ্ছে। ঠিক আছে, এই জন্য একটা প্রোগ্রামিং শেখা খুব ডিফিকাল্ট। শিখতে পারবেন ঘেটে ঘেটে, আমার মতো কয়েক বছর লাগবে আর কি। আচ্ছা, যাই হোক, এনিওয়েজ, তো এটা গেল। তো এখন আপনার যে কোশ্চেনটা ছিল যে অনেকগুলো ফাইল টাইল ক্রিয়েট হয়ে যাচ্ছে, ধরেন আমার কাছে এখন জ্যাঙ্গো আছে। জাহিদ ভাই, ওই স্ট্যাক ওভারফ্লোতে কি দেখাতে গেলেন? মানে ওইটা ওইখানে সার্চ দিলে পাওয়া যায়, অনেক কিছু সার্চ দিলে ওইখানে পাওয়া যায়, কিন্তু এখন ওইটা লাগে না, এখন চ্যাট জিপিটি তে সার্চ দিলেই পাওয়া যায়। তারপর চেক করে নেওয়া ভালো। তো এখন যেটা মেইন জিনিস, আমি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতে চাই। এর জন্য কিছু কমান্ড আছে, এগুলো আপনার সময়ের সাথে সাথে হবে, একবারে হবে না, দরকার হলে লিখে রাখবেন। এখন যেমন আমার মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমার প্রথমে তো ছিল না, তাই না? স্টার্ট প্রজেক্ট জ্যাঙ্গো দিয়ে, এবার জ্যাঙ্গো যেহেতু আপনার ইনস্টল হয়েছে, এখন আপনি একটা ব্লুপ্রিন্ট, একটা ওয়েব সার্ভার কেমনে কাজ করে, বেস্ট প্র্যাকটিস কি, ইউআরএল, ভিউ, টেমপ্লেট, এগুলো কিভাবে অর্গানাইজ করা যায়, তার একটা বেস্ট প্র্যাকটিস হয়ে গেছে বাই ওয়ান টাইম, এবং বাই টাইম, এবং সেইটাকে ওরা জ্যাঙ্গোর মধ্যে ইনকর্পোরেট করছে কিছু কমান্ডের মাধ্যমে। যেমন আপনার একটা ইউআরএল ফাইল লাগবে, একটা ভিউ ফাইল লাগবে, একটা মডেল ফাইল লাগবে অ্যাটলিস্ট। তো সেই জিনিসগুলো একবারেও আপনাকে ক্রিয়েট করে দিচ্ছে। এই কমান্ডগুলো জাস্ট অতটুকুই করে, আর কিছু না, এগুলো কোনো ম্যাজিক না, ফাইল ক্রিয়েট করা। তো ধরেন আমরা বললাম যে আমরা একটা ডেমো প্রজেক্ট ক্রিয়েট করতেছি, জ্যাঙ্গো অ্যাডমিন, ধরেন এইভাবে বলি যে এমএল ডেমো প্রজেক্টের নাম, তাহলে ও অনেকগুলা ফাইল ক্রিয়েট করে দিচ্ছে, যে এমএল ডেমো একটা ফোল্ডার ক্রিয়েট করতেছে। আমি ফোল্ডারের মধ্যে যাই, সিডি, এর মধ্যে দেখেন আপনার ম্যানেজ.পাই আর এমএল ডেমো, একটা ম্যানেজ.পাই ফাইল আছে, এটা খুব ইম্পর্টেন্ট, আর এমএল ডেমো নামে একটা ফোল্ডার আছে। এখন আমি এখানে কোড, আমার ভিএস কোডটা ওপেন করলাম, এইখানে দেখবেন যে ম্যানেজ.পাই একটা ফাইল, এটা ইউজুয়ালি আমরা কোনো হাতে দিব না, এটা আমরা জাস্ট কমান্ড হিসেবে ইউজ করব। আর এইখানে আপনি বলতেছেন যে অটোমেটিক অনেক ফাইল ক্রিয়েট হয়েছে, সেটিংস, ইউআরএলস, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। বুঝতে পারছেন জিনিসটা, যে এটা অটোমেটিক কিছু ফাইল যেগুলো জ্যাঙ্গো আমাদেরকে দিয়ে দেয়, আমাদের কাজ ইজি করে দিচ্ছে। জ্যাঙ্গো, আমরা মনে করতেছি জ্যাঙ্গো ডিফিকাল্ট, কিন্তু জ্যাঙ্গো কিন্তু আমাদের লাইফটাকে আদতে আরো ইজি করে দিচ্ছে। ওকে, কোশ্চেন আছে এখানে? কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। কতক্ষণ আছে? এনিথিং? আচ্ছা, না থাকলে এটা কিন্তু কাজে লাগবে, এই জিনিসগুলো কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমি আরেকটা সেশন করি, আরেকটা সেশন করে তাহলে এখানে আরেকটু লম্বা একটু ডেমো দিই, তাহলে আপনারা জিনিসটা আরো বুঝতে পারবেন। একটা অ্যাপ তৈরি করে পুরো জিনিসটাকে লিঙ্ক করে দিই। ওকে, মনে করেন একটা ক্র্যাশ কোর্স আকারে থাকলো এই জিনিসটা।